তুমি আমাদের বাসায় একবারও গেলে না। শাশুড়িকে পছন্দ হয়নি নাকি? না না, ছি, এসব কি বলছেন আন্টি? আই মিন আম্মু। আম্মু বলার সময় ওর চেহারাটা মলিন দেখায়। রোদেলা তা খেয়াল করে বলে, তুমি আমাকে মামনি বলে ডাকো কেমন? আয়নার এই সামান্য বিষয়টা এত ভালো লাগলো, সে মিসেস রোদেলাকে জড়িয়ে ধরে। ওকে জড়িয়ে ধরে রোদেলা বলে ওঠে, আমারও মা ছিল না, আমি এই কষ্টটা বুঝি শোনা। সেদিনের অনুষ্ঠানে অনেকে আসলেও সমুদ্র এলো না। আয়না এক ফাঁকে ওকে কল দিল। প্রথমে সরাসরি কল কেটে দিল। আয়না পুনরায় কল দিলে কল রিসিভ হলো। ওপাশ থেকে গম্ভীর মুখে বলে, কি? কি মানে কি? কি মানে হলো হোয়াট? ধ্যাৎ, আসলেন না কেন আজ? সবাই এসেছে। তুমি দাওয়াত দিয়েছো যে আসবো? বাবা বলেনি আপনাকে? বউ কি আমার? উফ, মেয়েদের মতো এমন নাক ফুলিয়ে অভিমান কেন করছেন? অভিমান কি স্ত্রীবাচক শব্দ নাকি? রাখছে, তুমি বরং অন্যদের সঙ্গেই ভাবছো মাও, আমার না থাকায় কি আসে? আয়নার কেন জানি হাসি পেল। এসব কথাবার্তার তার মতো রাশভারী কারো কাছে শুনবে আশা করেনি। ওনার মুখে এমন অভিমানী বাক্য মানায় না। সে হেসে ফেলে, যদিও বা হাসি আটকাতে চাচ্ছিল। সমুদ্র বলে ওঠে, তুমি হাসলে? বাহ, ওয়াও। ভাবলাম আমাকে কনফিউজ করবে, বাট ভুলে গেছিলাম তোমার তো ইলেকট্রিক্যাল মন। রাখি। আয়না বুঝতে পারে না কি এমন হলো। অনেকবার কলে ট্রাই করেও আর রিসিভ করে নাও। পরদিন দুপুরের আগে আয়না আবারও সমুদ্রকে কল লাগায়। প্রথমে না ধরলে, আপনি ফোন না ধরলে অফিসে গিয়ে হাঙ্গামা করব। অফিসের সব কাগজ ছিঁড়ে রেখে আসবো। সঙ্গে সঙ্গে কল ব্যাক করে। আয়না বলে ওঠে, আপনি এখন বাসায় আসুন। সময় নেই। লাঞ্চ ব্রেকে আসুন। না। আমি কিছু জানি না, আপনি এক্ষুনি আসবেন বলে দিলাম। এরপর আয়না ফোন কেটে দেয়। তার ধারণা সমুদ্র তার বলায় আসবে না। আদৌ তাদের মধ্যে স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। ওনার নিশ্চয়ই কাজ ফেলে আয়নার সঙ্গে মিট করার ইচ্ছা নেই। ঠিক 10 মিনিট পর কল আসে। ওভাবে সমুদ্রের কল, কিন্তু স্ক্রিনে যখন রঙ্গন নামটা দেখে অবাক হলো। রিসিভ করতে রঙ্গন বলে, কি রে, তোর খোঁজ পাওয়া যাচ্ছে না? দুদিন ধরে ক্লাসে আসিস না, সব ঠিকঠাক? হ্যাঁ। বিবাহিত হয়ে গেলে আর পড়তে মন চায় না নাকি? আরে না, বাসায় একটু সমস্যা ছিল। কি সমস্যা? আয়না কথা এড়িয়ে গিয়ে বলে, দাদা ভাই সিক। আমি সুব্রত তোর বাসার কাছেই আসি। এখন? হ্যাঁ। এভাবে তো ফ্রেন্ডদের মুখের উপর না করা যায় না। সে বলে ওঠে, আচ্ছা আয়। সত্যি ওরা 10 মিনিট পর আয়নার বাসায় আসলো। ড্রয়িং রুমে বসে ওরা। হালিমা বুয়া চা নাস্তা দেয় খেতে। আয়না টুকটাক কথা বলতে থাকে। রঙ্গন বলে ওঠে, বিয়ে করলি জানালি না অবধি আমাকে? আমি সেকশনের মেসেঞ্জার গ্রুপে একেবারে সবাইকে বলেছিলাম। ওই গ্রুপে আমি অ্যাক্টিভ না, জানোসই তো। কাউকে পার্সোনালি বলিনি। আমি তো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড ছিলাম। একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তুই ফ্রেন্ডশিপ এভাবে নষ্ট করলে? অমন সময় সুব্রত প্রসঙ্গ পাল্টাতে বলে ওঠে, চিকেন ফ্রাইটা সেই মজা দোস্ত, রঙ্গন খা তুইও। এমন সময় মেঘ ডাকে। বৃষ্টি আসার পূর্বাভাস। ঝড়ো বাতাস শুরু হয়। আয়না দ্রুত পেছনের বারান্দায় চলে যায়। কাপড় শুকাতে দিয়েছে, ভিজে গেলে আরেক বিপদ। পেছনের বারান্দায় গেলে ঘরের সঙ্গে কোনো যোগসূত্র থাকে না। বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ হিমেল হাওয়া উপভোগ করে ফিরে আসে। তখনই রঙ্গন বলল, ভাইয়া এসেছে। সোজা তোর রুমে ঢুকে পড়ল। আয়না ভ্রু কুচকে তাকালো। 1 সেকেন্ড সময় নিল সবটা বুঝে উঠতে। এরপর নিজের রুমের দিকে পা বাড়ায়। সে রুমে যেতেই অবাক। সমুদ্র তার বেডে কপালে হাত রেখে শুয়ে আছে। আয়নাকে দেখেও যেন দেখল না। আয়না হতভম্ব হলেও আবার অজানা এক আনন্দ এসে ভর করে। আয়নার কথা রেখেছেন, তবে এসেছেন উনি। তাকে চুপ থাকতে দেখে সমুদ্র বলে ওঠে, লাঞ্চ ব্রেকে আমি টুকটাক মেডিকেল রিলেটেড স্টাডি করি, তোমার কথাই সব ফেলে আসলাম। সরি, জানতাম না যে আপনি লাঞ্চ ব্রেকে পড়েন। খেতে দাও, খেতে পেয়েছে অনেক। আসেন। সমুদ্র উঠে ডাইনিং টেবিলের দিকে আগায়। আয়না রান্নাঘরে চলে যায়। সুব্রত আর রঙ্গন বসেছিল। সমুদ্রের সঙ্গে দু একটা কথা বলল। আয়না রান্নাঘর থেকে ফিরতেই রঙ্গন বলে, আই শোন, আমরা যাচ্ছি। আয়না বাধ্য হয়ে ওদের বিদায় দিতে যায়। এরই মধ্যে হালিমা বুয়া সমুদ্রকে সব খাবার বেড়ে দেয়, কিন্তু সমুদ্র একটা কিছু মুখে না দিয়ে রুমে ঢুকে পড়ে। আয়না ফিরে আসতে দেখে টেবিলে সব খাবার পড়ে আছে। সে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ফিরে আসে। সমুদ্র বিছানায় বসে ফোন স্ক্রল করছে। আয়না আসতে জিজ্ঞাসা করে, তোমার সিজি কত? মেয়েদের বয়স, ছেলেদের স্যালারি আর ছাত্রদের সিজি জিজ্ঞেস করতে হয় না। ফালতু কথা রাখো। নিশ্চয়ই তোমার সিজির অবস্থা ভালো না। ভালো রেজাল্ট করবে কিভাবে? সারাদিন ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা, ভার্সিটি বা বাসায় সবখানে আড্ডা সে দেওয়া। বুঝে সমুদ্র রেগে আছে, কিন্তু হুট করে রাগ কেন করলেন? অবশ্য ওনার রাগার কোনো ভ্যালিড রিজন লাগে না। আয়না নিজে সমুদ্রের পাশে বসে বলে, আপনি খাননি কেন?
তোমার বাসায় খাওয়ার জন্য আসেনি। ক্ষুধা লেগেছে বললেন আবার। ক্ষুধা মরে গেছে, মাথা ব্যথা করছে। সমুদ্র হুট করে আয়নার কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আয়না নড়ে চড়ে উঠল। সে বুঝতে পারছে যে খুব রেগে আছে, কিন্তু কেন? ঠিক রাগ না, কেমন জেলাস ফিল হচ্ছে। আয়নার বাসায় ওর ছেলে ফ্রেন্ডরা কেন আসবে? কি আজব, এত জেলাস ফিল করার কি আছে? ভার্সিটির ফ্রেন্ডই তো, জেলাস কেন হচ্ছে সে? প্রেম থাকলে জেলাস হয় প্রেমিক। তবে কি? তখনই আয়না বলে ওঠে। বালিশে মাথা রেখে শুয়ে পড়েন, আমার বলে কেন? সমুদ্র জবাব দেয় না। ওদিকে দরজা খোলাই ছিল। দাদি এসে একবার এই দৃশ্য দেখে গেছে। কি লজ্জা! আয়নায় লজ্জার মুখ নিচু করে ফেলে। সমুদ্র টের পেয়েছে দাদি এসেছিলেন, তবুও সরেনি, বরং উনি যাওয়ার পর আয়নার পেটের সঙ্গে নাক খসে। আরো ঘনিষ্ঠ হয়ে শুয়ে থাকে মটকা মেরে। লজ্জায় আয়না দূরে কোথাও দৌড়ে পালাতে মন চাচ্ছে। আয়না যতবারই বলে উঠে বালিশে মাথা রাখেন, সমুদ্র যেন ততই গা ছেড়ে দেয়। তার উপর একটা মানুষ এত পরিমাণ ঘাড় বেঁকা কেমনে হয়? আয়না, আমার মাথা টেপে দাও তো একটু, স্বামী সেবা করো। আয়না বাধ্য বালিকার ন্যায় ওনার মাথায় হাত বোলায়, চুলে বিলি কেটে দেয়। সমুদ্র পরম আরামে চোখ বুজে ওর কোলে শুয়ে থাকে। আধা ঘন্টার উপর আয়না ওনার মাথা টিপে দিচ্ছে, তাও নাকি মাথা ব্যথা সারে না। এদিকে আয়নারই হাত ব্যথা হয়ে যাচ্ছে, কোমর লেগে যাচ্ছে। সে হাত থামালেই ওনার দুষ্টুমি শুরু হয়ে যায়। এত বজ্জাত! আয়না একটু আগে চুলে বিলি কেটে দেওয়া থামায়, সঙ্গে সঙ্গে সে চোখ খুলে তার পানে তাকালো। এরপর আয়নার পেটে কাতুকুতু দেওয়া শুরু করে। আয়নার আবার কাতুকুতু বেশি, কোনোভাবেই সে এসব সহ্য করতে পারে না। ব্যাঙের মতো লাফ দিতে চায়, কিন্তু একটা দামড়া ভারী শরীর তার কোলে থাকায় সরতেও পারে না। পুনরায় বাধ্য হয়ে মাথায় বিলি কেটে দেওয়া শুরু করে। এরপর বলে ওঠে, আপনার গলা ব্যথা করবে কবে? গলা ব্যথা করলে ডাক্তার দেখাবো। আয়না মাথায় হাত বুলানো থামিয়ে দিয়েছিল। কথা বলার ফাঁকে সমুদ্র ফের ওর পানে দুষ্টুমি ভরা চোখে তাকায়। ওনার অমন চাহনি দেখা মাত্রই আয়নার ভয় হতে থাকে, না জানি আবার এই লোক কি করে বসে। সমুদ্র একটু ঘাড় কাত করে হাতে ভর দিয়ে শুয়ে থেকে বলে, তোমরা এই যুগের মেয়েরা খুব ফাসিল তো। 2 মিনিটে স্বামী সেবা করতে চাও না? খুব অলস। আগের যুগের নারীরা দিন রাত 24 ঘন্টা সেবা দিত। আয়না নাক ফুলিয়ে বলে, তাহলে আগের যুগের মেয়েকে বিয়ে করতেন, এই যুগের মেয়ে কেন বিয়ে করলেন? এত কথা বলো তুমি, অথচ 1 মিনিটে মাথা টিপে দিতে পারো না। প্রায় 30 মিনিট ধরে আপনার সেবা করছি, আর বলছেন মাত্র 1 মিনিট। সমুদ্র ভ্রুকুচকে দেয়াল ঘড়ির দিকে তাকায়। 4টার বেশি বাজছে। ও বলে ওঠে, ঘড়ির মাথা নষ্ট। আপনার চোখ আর মাথা দুটোই নষ্ট। এটা শোনার সঙ্গে সঙ্গে সমুদ্র আয়নাকে চেপে ধরে একদম বিছানায় ফেলে দেয়। মানুষ বালিশ যেভাবে বিছানায় ফেলে, ওভাবে উনি আয়নাকে এক প্রকার শুইয়ে দেয়। আয়না টাল সামলাতে পারে না, এক প্রকার বিছানায় পড়ে যায় সে। সমুদ্র ওর উপর ঝুঁকে এসে ওর কপালের উপরে পড়ে থাকা চুলগুলোই ফু দেয়। সঙ্গে সঙ্গে কপালে গরম ভাব অনুভব করে আয়না। লাজ লজ্জা শরম সব সমার্থক শব্দ ব্যবহার করলেও ওর লজ্জা বহিঃপ্রকাশ সম্ভব না। সে চোখ খিচে বন্ধ করে ফেলে। সমুদ্রর কপালে পড়ে থাকা অবশিষ্ট জেদি চুলগুলো নিজের ঠোঁট দিয়ে ইচ্ছে করে আস্তে আস্তে সরাতে ব্যতিব্যস্ত হতে থাকে, যেন আয়নার কপালে পড়ে চুলগুলো ভিন্ন প্রক্রিয়ায় সরানোই তার একমাত্র লক্ষ্য। আয়না ঘন ঘন অমন পাগলাটে উষ্ণ ছোঁয়া সহ্য করতে পারে না। শেষের কটা উড়ন্ত চুল সমুদ্র ওর মুখে নিয়ে থু করে ফেলে দেয়। এরপর বলে, শ্যাম্পু করো না চুলে? চুলে তো ময়লা কেন? কথাটা শোনা মাত্রই আয়না সমুদ্রের বুক বরাবর হাত মুষ্টিবদ্ধ করে কিল দিতে লাগে। সমুদ্র ওর উপর সম্পূর্ণ ভর ছেড়ে দেয় এবং নিজের হাতের মুঠোয় আয়নার হাত ধরে ফেলে। হাতে হাত কিছু পল ও ধস্তাধস্তি চলে। আয়না চায় ওর হাত দুটি মুক্ত করে নিতে, অন্যদিকে সমুদ্র চায় ওর হাত শক্ত করে ধরে রাখতে। অবশেষে সমুদ্র জয়ী হয়। সে নিজের দুহাত আয়নার দুহাতের আঙ্গুলের ভাঁজে গুজে দেয়। আয়না আর চোখ খোলা সাহস পায় না। সমুদ্র বলে ওঠে, এত তেজ যে দেখাচ্ছ, সামান্য ছুতেই কাঁপাকাঁপি করো, যেন শরীরের ভেতর ভূমিকম্প যাচ্ছে। আয়না একবার চোখ মেলে তাকিয়ে সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। সমুদ্র ওর দিকে আগাচ্ছিল, ভাবেওনি সে মুখ ঘুরিয়ে ফেলবে। সমুদ্র মুখ থুবড়ে আয়নার গলা বরাবর পড়ে। ওর মেজাজ ভীষণ চটে। এই মেয়েটা সবসময় কই মাছের মতো নড়চড় করে সব বিগড়ে দেয়। কই মাছকে সামলাবে না রোমান্সে ফোকাস করবে সে? সমুদ্র বলে ওঠে, আমার মতো ইয়ং অ্যান্ড হ্যান্ডসাম হাজব্যান্ড থাকা সত্ত্বেও ঘুরে ফিরে তুমি সাদা দেয়ালের দিকে তাকিয়ে থাকো। তোমার উচিত ছিল কোনো বুইরা শোকের ড্যাডি বিয়ে করা, তাহলে ঠিক হতো। ওই বুইরারে সারাদিন ইনসুলিন দিতা আর হসপিটালে নিয়ে যাইতা, তাই ঠিক ছিল তোমার জন্য। আমার মতো সুদর্শন পুরুষ তোমার জন্য না। আয়না ওর দিকে তাকাতেই সমুদ্র মুখ নিচু করে ওর গলায় মুখ ডুবায়। মাতোয়ারা হতে থাকে, আলতো কামড়ায়। গলার জায়গাটা লাল হয়ে আসে। আয়না ছুটার জন্য অস্থির হয়ে পড়ে। এমন সময় দরজার ওপাশ থেকে আলিয়ার কণ্ঠস্বর ভেসে আসে। ও এদিকেই আসছে, আপা করে ডাকছে। আয়না তৎক্ষণাৎ সরে যাওয়ার জন্য মরিয়া হয়ে বলল, দরজা লক করা নেই। সমুদ্র সরতে চায় না। সে বলে ওঠে, আশ্চর্য, তুমি আর তোমার 14 গোষ্ঠী মিলে আমার রোমান্সে 12টা বাঁচাও, কোনো প্রাইভেট মোমেন্ট দাও না।
সমুদ্র হালকা সরে আসতে ওনাকে বিছানায় ধাক্কা মেরে আয়না রুম ছেড়ে যেতে ধরলে সমুদ্র বেডে শুয়েই পড়ল। সুন্দরী ভালো আছে কেন? আয়না জবাব দেয় না, বেরিয়ে যায়। সমুদ্র একা একাই মুচকে এসে বিছানায় গা এলিয়ে দেয়। ঘুমানোর প্রস্তুতি নেয়। আজকে হাফ ডে করবে ভেবে নিয়েছিল। বিছানায় একটা কোলবালিশ ছিল, সে কোলবালিশ জড়িয়ে ধরে বলে, কি বালের জীবন, বোধ ভাবতেও কোল পালিশ লাগে। সমুদ্র নাক ডেকে ঘুমালো। খুব আরামের ঘুম দিল। এমন গভীর ঘুম ঘুমিয়েছিল, এইচএসসি শেষ, এক্সাম দিয়ে এসেছে। আজ এতদিন পর মাত্র 2 ঘন্টা এত আরামদায়ক ঘুম দিল। অনেকদিন এমন শান্তিতে ঘুমায়নি সে। ও যখন ঘুমাচ্ছিল আয়না রুমে এসে বসেছিল। ঘুমন্ত সমুদ্রের নিষ্পাপ চেহারার দিকে তাকিয়ে মাথায় বুলি কেটে দেয়। হুট করে সমুদ্রের ফোন বেজে উঠে। সাইলেন্ট করা নাই, ভাবলো ওনার ঘুমের ডিস্টার্ব হবে, জন্য ফোন হাতে নিতেই পুনরায় কল বেজে ওঠে। না চাইতেও রিসিভ করে। ফোনের ওপাশ থেকে এক ভদ্রলোক কথা বলে ওঠে। উনি বললেন, আয়না কি বলবে ভেবে পায় না। ও বলে, ওনার মাথা ব্যথা, এই জন্য অফিস করতে পারেনি। ভদ্রলোক সমুদ্রের ফোনে মেইলি কণ্ঠস্বর শুনে বেশ অবাক হয়ে প্রশ্ন করে। আয়না একবার ঘুমন্ত সমুদ্রের দিকে তাকায়। উনি নাকি অফিসের কাউকে খোলাসা করে কিছু বলেনি। আয়না গম্ভীর মুখে জবাব দিল, আমি ওনার কেউ হই না। ভদ্রলোক হেসে ফেললেন। এরপর বলে, আয়না ফোন রাখতে গিয়ে কেন জানি মোবাইল অন করে। এরপর আবারও সমুদ্রের দিকে এক পল তাকায়। ফোনে পাসওয়ার্ড দেওয়া। সে বড় আশা নিয়ে নিজের নাম লিখে, কিন্তু ফোন ওপেন হয় না। ও সঙ্গে সঙ্গে ফোন রেখে দেয় টেবিলের উপর। সমুদ্র যখন উঠে তখন অন্ধকার হয়ে গেছে। সে রুমে চোখ বুলিয়ে দেখে আয়না নেই রুমে। সে রুম ছেড়ে বের হয়। খাবারের গন্ধে মোমো করছে চারিপাশ। বাসার পরিবেশ তার কাছে স্বাভাবিকই লাগছে। তবে শাইলান্টি বলেছিল আয়নার আলিয়া নাকি ওর বাবার সঙ্গে কথা বলছে না। ওদের 2 বোনকে একটু বোঝাতে যেন বাবার সঙ্গে খারাপ আচরণ না করে। সমুদ্র ভেবে পায় না কি বুঝাবে ওকে। এর চেয়ে বরং ওরা সবটা মেনে নেওয়ার জন্য সময় নিক। ওদের ব্যক্তিগত ব্যাপারে সে নাক গলাতে চায় না। ইনফ্যাক্ট সমুদ্র এটাও চাচ্ছিল না যে সে আয়নাকে ওর বাবার সেকেন্ড ম্যারেজ নিয়ে খোলাসা করুক। এটা ওর বাবা বা শায়লা আন্টির জানানো উচিত ছিল, কিন্তু ওনারা ভয় পাচ্ছিল আয়না বাজেভাবে রিয়েক্ট করবে কিনা। এতদিন যেহেতু বিয়ের খবর গোপন রাখতে পারলো, তাহলে জানাতে কি অসুবিধা কে জানে। শায়লা আন্টি অনুরোধ করে বলেছিল যেন সমুদ্র নারায়ণগঞ্জ নিয়ে গিয়ে সবটা ক্লিয়ার করে ওকে জানায় আর বোঝায়। উনি রিকোয়েস্ট করেছে জন্য সমুদ্র না করতে পারেনি, রাজি হয়ে যায়। কিন্তু এটার প্রভাব তাদের রিলেশনেও পড়েছে। আয়নার ভাবখানা এমন যে সমুদ্র তার বাবার বিয়ের ঘটক, কিন্তু সত্য এটাই সমুদ্র নিজেও কিছু জানতো না। এইসব ওই মাথামোটা মেয়েটাকে কে বোঝাবে। সে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলো। দুপুরে খায়নি, ক্ষুধা লেগেছে বেশ। সে বসতে আয়না খাবার সার্ভ করছিল। ফ্রাইড রাইস বানানো হয়েছে। সন্ধ্যায় কে ফ্রাইড রাইস খায়, কিন্তু এত ক্ষুধা লাগছে সে খাওয়া শুরু করে। দাদি আর আলিয়াও এসে বসলো ওর সাথে। দাদি বলে ওঠে, দিদি ভাই চা খাবা? জি, তবে চিনি ছাড়া দিবেন। আয়না অবাক হলো, উনি চিনি ছাড়া চা খান? ও, এই জন্যেই তোমার মধ্যে কোনো চিনি নেই, মানে মিষ্টি আর কি। সে দ্রুত চা বানাতে রান্নাঘরে চলে যায়। কাপে চিনি সহ চা এনে টেবিলে রাখে। সমুদ্র ওই সময় বলে ওঠে, আলিয়া, আবু, আমাকে 1 গ্লাস পানি দিতে পারবে? আলিয়া সমুদ্রের চেয়ে বয়সে অনেক ছোট, ওর ছোট বোনের সমান। তাও ওকে সম্মান দিয়ে আপু বলে ডাকে। তথাকথিত দুলাভাইদের মতো আজাইরা কথা বলে না। আলিয়া আর দাদা দাদি ওর সাথে খেতে বসেছে। এই বাসায় সবাই নিজের প্লেট গ্লাস মগ আছে। সমুদ্রের জন্য গ্লাস আনা হয়েছে, যেটা এখন চা আছে। টেবিলে কেবল এক্সট্রা বলতে আপার মগ আছে। আলিয়া বলে, ভাইয়া, অন্য সব গ্লাসগুলো শোকেসে, আপনি আপার মগেই পানি খান। একথা শোনা মাত্রই সমুদ্রের অভিব্যক্তি দেখার মতো ছিল। কাজেই আয়না বলে, যা শোকেস থেকে বের কর গ্লাস। আলিয়া খাচ্ছিল। খাওয়ারত অবস্থায় উঠে যাবে যা অভদ্রতা, তাই সমুদ্র বলে, যেটা ইচ্ছা দাও। আলিয়া পানি ঢেলে দিল। সমুদ্র খাওয়া দাওয়া করলো। চায়ে চুমুক দিয়ে বুঝলো বউ তার যা বলবে উল্টাটা করবে। আয়নার দিকে তাকায়, একবার কিছু বলে না, কিন্তু ভুলেও গ্লাস থেকে পানি খাচ্ছে না। চা খাচ্ছে, ফ্রাইড রাইস খাচ্ছে, কিন্তু আয়নার মুখে পানি খায় না একবারও। কেউ লক্ষ্য না করলেও আয়না এটা খেয়াল করে। একটু আগে ওকে পাওয়ার জন্য কেমন উতলা হচ্ছিল, আর এখন বউয়ের মগে পানি খেতে ওর ঘেন্না লাগছে। আয়না খুব আহত হলো। কেন উনি ওর মগ থেকে পানি খাবে না? এত কিসের সমস্যা? আয়না উঠে দাঁড়িয়ে শোকেসের দিকে যাবে, এমন সময় সমুদ্র ওর মগে চুমুক দেয়। আয়না এই দৃশ্য দেখে পা চালানো থামিয়ে দেয়। সন্ধ্যাতে একদম ডিনার সেরে সমুদ্র জানালো আগামী শনিবার ওর এক স্কুলের খুব ক্লোজ ফ্রেন্ডের বিয়ের প্রোগ্রাম। সেখানে আয়নাকে নিয়ে যাবে। আয়নার সঙ্গে সঙ্গে বলে ওঠে, রবিবার আমার কুইজ আছে, অনেক পড়া বাকি এখনো। এটা শোনার পর সমুদ্র তাকে দ্রুত পড়ার টেবিলে বসিয়ে দিল। এরপর আদেশ দেয়, বই খোলো। যে সাবজেক্টের উপর এক্সাম সেটা এখন পড়ো। আরও 5 দিন আছে, হয়ে যাবে পড়া সব। আয়না চোখ গোল গোল করে বলে, 5 দিন পর এক্সাম, এখন থেকে কেন পড়বো? তো কবে পড়বে? আমরা ইঞ্জিনিয়াররা সবসময় পরীক্ষার আগের দিন রাতে পড়ি। সমুদ্র হতভম্ব ওর কথা শুনে। এরপর ধমক দিয়ে পড়তে বসালো।
আয়না ধমক খেয়ে ল্যাপটপে কোডিং করা শুরু করে। সমুদ্র কড়া গলায় বলে, আগামী 5 দিন আমি রেগুলার এসে তোমাকে 2 ঘন্টা করে পড়াতে বসবো। আশা করি আগের দিন রাতে না পড়লেও এক্সাম ভালো হবে। কুইজের জন্য এক রাত পড়লেই যথেষ্ট, তবু উনি প্রতিদিন আসবেন, এই উসিলায় ওনাকে দেখতে পারবে। এজন্য আয়না নীরব থাকে। কোডিং কিছুই হয় না, মাথা হ্যাঙ্ক মেরে গেছে। একটু পরপরই ওই নীল চোখের দিকে তাকাচ্ছিল সে, যদিও বা আয়নার ওনার ফ্রেন্ডের বিয়ে অ্যাটেন্ড করার একদম ইচ্ছা নেই। ছুতা খুঁজছে কিভাবে না যাওয়া যায়। উনি অনেক জ্বালায় ওকে, এরকম জ্বালানি লোকের সঙ্গে বিয়ে খেতে যাবে না সে। তারপর উনি প্রফেশনাল লাইফে বিয়ের খবর ডিসক্লোজ করেনি, বন্ধু মহলে করেছে কিনা জানা নেই। সে নানা অজুহাত দেখায় না যাওয়ার। সমুদ্র সব অজুহাত ভেস্তে দেয়। শেষ অজুহাত ছিল কুইজের সাবজেক্টটা অনেক কঠিন, আগের দিন না পড়লে ফেল আসবে। তবুও সমুদ্রের সঙ্গে যুক্তিতে পারে না ও পড়ানোর সময় আধা ঘন্টা বাড়ায় দেয়। একদিন আসতে পারেনি, সেদিন জুম মিটিং করে টানা 2 ঘন্টা আয়নাকে পাহারা দিয়ে পড়ায়। আয়না শনিবার জানতে পারে যে আগামীকালের এক্সাম ক্যান্সেল। সে হতাশই হলো, যদিও পরীক্ষা পিছিয়েছে জানা সত্ত্বেও। সকালেও আয়না আরেক দফা অজুহাত দিয়ে বলে যে কুইজের পড়া কঠিন অনেক, রাতে বাইরে গেলে ফেল আসলে সমস্যা হতে পারে। সমুদ্র ফোনেই ওকে বলে, 5 দিন ধরে পড়ছো এই পড়া, স্টিল এই কথা? তোমার ইঞ্জিনিয়ারিং পড়া বাদ দিয়ে গরুর জন্য ঘাস কাটা উচিত। কবের কোথাকার। আমার মেডিকেল আইটেমের জন্য বড় জোর 22 ঘন্টা টাইম পেতাম না, আর তুমি 6 দিন ধরে পড়ে এসে বলো। আয়নার মুখ কালো হয়ে আসে। আসলে কুইজটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আয়নারই যাওয়ার ইচ্ছা নেই। বিভিন্ন কারণে বাসা থেকে বের হতে ইচ্ছা করে না তার। উনি যতই আগ্রহ দেখাক, আয়নার যেতে মন চাচ্ছে না। মনে হচ্ছে ও না গেলে ওনাকে একটু সাহায্য করা যাবে। বিকেলের দিকে রেডি হয়ে থাকতে বলেছিল সমুদ্র, কিন্তু সমুদ্রর বাসায় পৌঁছে দেখে আয়না এখনো রেডি হয়নি। সমুদ্র সোজা সাপটা রেডি হতে বলে ওকে, এক প্রকার টেনে ওয়াশরুমে পাঠায়। আয়না অনিচ্ছায় ওয়াশরুমে যায় মুখ ওয়াশ করতে। এমন সময় আয়নার ফোনে অর্পার কল আসে। আজকে সমুদ্র রিসিভ করে। অর্পা সৌজন্যবশত ওর সাথে কথা চালিয়ে যায়। সমুদ্রের মনে হচ্ছে অর্পা খুব রিল্যাক্সড আছে। কালকে ওর এক্সাম, কিন্তু ভাবসাব দেখে মনে হচ্ছে ছুটি। সে প্রশ্ন করে, অর্পা, কাল তোমাদের কুইজ না? না তো ভাইয়া। আর ইউ শিওর? আয়না বলল কুইজ আছে। ছিল ভাইয়া, ক্যান্সেল হয়ে গেছে। আয়নার গ্রুপে জানালো যে আগামীকালকের কুইজ স্থগিত। মুহূর্তের মধ্যে সমুদ্রের চোয়াল শক্ত হয়ে আছে। সে ফোন কেটে দিয়ে ফোনটা চটকা মারে। তখনই আয়না বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, শাড়ি পরবো? তোমার কাল কুইজ না? হ্যাঁ, হার্ড সাবজেক্টের কুইজ, জানেন তো। যেতে চাচ্ছিলে না, আমি ফোর্স করলাম। সরি, তোমার ডিস্টার্ব হবে, যাওয়া লাগবে না। কথাগুলো খুব কর্কশ গলায় বলে বেরিয়ে যায়। আয়না পেছন থেকে দুবার ডাকে, কিন্তু সাড়া পায় না। আয়নার কলিজা ধক করে ওঠে। সে বুঝতে পারে না কি করবে। সেই মুহূর্তে অর্পার কল আসে। কল ধরতেও জানালো ওর সমুদ্রের সঙ্গে কথা হলো একটু আগে। পরীক্ষা স্থগিত হওয়ার খবর সে জানিয়েছে। আয়নার মাথায় হাত। উনি যে রাগী, এই মিথ্যা বলার জন্য নিশ্চয়ই এত খেপেছে। এখন কি করবে সে? ওনার রাগ কিভাবে ভাঙাবে? সবকিছু এত জটিল কেন হচ্ছে? জীবনটাই প্যারাময়। রাস্তার ধারে সোডিয়াম লাইটের হলদে আলোয় আবৃত রাস্তাঘাট, ঢাকার ব্যস্ত রাস্তা। সূর্য পশ্চিমাকাশে ঢলে পড়েছে, অন্ধকারাচ্ছন্ন আকাশ। সমুদ্র কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারছে না। এক ধ্যানে গাড়ি চালাচ্ছে আর নিরবিচ্ছিন্ন ভাবনা চেতনায় ব্যস্ত। আয়নার এহেন আচরণ ওকে বড্ড ভাবাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না স্বাভাবিক রীতিমতো অ্যারেঞ্জ ম্যারেজ করার পরও এত জটিলতা কেন। আর 10-12টা বৈবাহিক সম্পর্কের মতো তাদের সম্পর্ক আগাচ্ছে না কেন? কেন? আয়নার ব্যবহারে সে স্পষ্টভাবে অবহেলা দেখতে পাচ্ছে। এক জীবনে বহু পরিমাণ অবহেলার স্বাদ গ্রহণ করেছে। ইউসার বিষয়টাও এতটা প্যাথেটিক নয়, কিন্তু আয়নার ক্ষেত্রে বিষয়গুলো সবটাই ভিন্ন। তাদের মধ্যে কোনো থার্ড পার্সন নেই। স্টিল সবটা কেন এত খাপছাড়া? কেন ও এত উদাসীন? মুখে কিছু বলে না। সমস্যা কি তাও জানায় না। ওর উদাসীনতা বড্ড ভাবায় সমুদ্রকে। কমিউনিটি সেন্টারের সামনে এসে গাড়ি থামালো সে। সব ফ্রেন্ডদেরকে ইতিমধ্যে জানিয়েছে ওয়াইফ সহ আসছে। এখন আয়নাকে দেখতে না পেলে সবাই হরেক রকমের প্রশ্ন তুলবে। নতুন বউ দেখার জন্য সবাই মুখিয়ে আছে যেন। নীলাও আসছে, ও নিশ্চয়ই মাথা খাবে। সে পার্কিং লটেই বসে থাকে, ইচ্ছে করে দেরিতে যাবে। এখন একদম যেতে মন চাচ্ছে না। গাড়িতে বসে সিগারেট ধরায় সে। আয়না নিজের রুমে মন খারাপ করে বসে আছে। তার সত্যিই খুব খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে এখন। এক্সপ্লেনেশন দেওয়ারও সময় দিল না। এখন কি করবে সে? মাথা কাজ করছে না, অসহায় লাগছে। একটু পর আলিয়া ভিতরে এসে জিজ্ঞাসা করে, ভাইয়া কি রেগে বের হয়ে গেল আপা? আয়না অসহায় মুখ করে ছোট বোনের দিকে তাকায়। আলিয়া যা বুঝার বুঝে যায়। নিশ্চয়ই দুজনের মধ্যে কোনো গন্ডগোল হয়েছে। যদিও মুখে কেউ কিছু বলেনি, আয়না নিজে থেকে মুখ কালো করে বলে, ওনাকে আমি রাগিয়ে দিয়েছি, ইচ্ছে করে না, আবার অনিচ্ছাতেও না। ও কি যে বলো, বুঝি না। কি করবো এখন? আলিয়া বোনকে বলে ওঠে, ভাইয়া তো চলে গেছে, কি আর করবে। তোমার আর বিয়ের প্রোগ্রামে যাওয়া হচ্ছে না। পারলে ভাইয়াকে কিছু গিফট দিয়ে দিও।
রাগ ভ্যানিশ হয়ে যাবে। সেবার আমি যখন রাগ করলাম উনি আমার প্রিয় চকলেট দিল, কিন্তু আমি কি দিব? চকলেট দাও। দেখ, উনি চকলেট খায় না। আলিয়ায় মুখ ফসকে বলে। তাহলে সিগারেট দাও গিফট, ওটাতেই খুশি হবে। কথাটা বলার সাথে সাথে আলিয়া মাথা চুলকে বের হয়ে যায় রুম ছেড়ে। আয়না ভাবতেই থাকে যে করেই হোক ওনার রাগ ভাঙানো লাগবে। তার দোষে সবটা হয়েছে, এখন তাকেই সব ঠিক করা লাগবে। জনাব ডাক্তার উর্ফ বিজনেসম্যান সাহেব যতক্ষণ না রাগ ফেলে দিচ্ছে সে তাকে তার মতো করেই জ্বালিয়ে যাবে। ঠিক রাত 8টার পর বিয়ের প্রোগ্রামে ঢুকে সমুদ্র সাদা শার্ট আর কালো স্যুট পরেছে আজ। প্রোগ্রাম ইতিমধ্যে জমে গেছে, গেস্টরা এসে গেছে। সে ঢুকে ফ্রেন্ডদের খুঁজতে লাগে। এরই মধ্যে তন্ময়, যার বিয়ে, ওর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়। আন্টি কেমন আছো জিজ্ঞাসা করে দ্বিতীয় প্রশ্ন ছুড়লেন, নতুন বউ কোথায়? সমুদ্র ওর ফ্রেন্ডদের সবাইকে জানিয়েছে বিয়ের কথা, সে সুবাদে ওদের অভিভাবকরাও জানেন। সমুদ্র জবাব দিতে পারে না, হালকা হাসে শুধু। এজন্যে দেরিতে এসেছে, 1 ঘন্টাও থাকবে না সে। পেছন থেকে ওর ফ্রেন্ডদের গ্রুপের কেউ একজন ডাক দিল। সে পেছনে ঘুরতেই দেখলো স্টেজের সামনে থেকে দ্বিতীয় রোতে ওর পুরো ফ্রেন্ড সার্কেল গ্রুপিং হয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প করছে। সে ইশারা করে জানায় আসছে ওদিকটায়। আন্টিও ব্যস্ত আজ, কাজেই প্রশ্ন এড়িয়ে গেলেও কিছু বলার সময় পান না। সমুদ্র ফ্রেন্ডদের কাছে গিয়ে কথা বলে। ওরাও সৌজন্যমূলক কথার ফাঁকে বারবার জিজ্ঞাসা করে ভাবি কই, ভাবিকে আন, ভাবিকে রেখে এদিকে আসলি কেন, ভাবি কি খেতে বসে গেছে? সমুদ্র কোনো কিছুরই জবাব দেয় না। ওদের কিভাবে বলবে, ওদের ভাবি তো এলোই না। বলতেও দ্বিধা কাজ করছে। সমুদ্র বিড়বিড় করে বলে আসেনি। কিন্তু আস্তে বলায় ওরা শুনে না, ভুল শুনে। একজন বলেই দেয়, কিরে ভাবি, পিছে নাকি? ধুর না, ও আস। এমন সময় পেছন থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হ্যাঁ, ওনার পেছন পেছন আসছি। সমুদ্রর পিলে চমকে ওঠে। নারী কণ্ঠটি তার পরিচিত, এটা তো আয়নার ভয়েস। ওর ভয়েস এখানে কেন শুনলো সে? পেছনে তাকায় না একবারও। মেয়েটা অন্য কেউ, অন্য কারো সাথে এসেছে, আয়না আসেনি। কিন্তু তার সমস্ত যুক্তি চিন্তা ভাবনাকে ভেস্তে দিয়ে আয়না তার পাশে এসে দাঁড়ালো। ওর আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে দেয় খানিক। সবার সঙ্গে বেশ মিষ্টি সুরে কথা বলতে আরম্ভ করে। ছবিতে সবাই আয়নাকে দেখেছে, তাই চিনতে ওদের সমস্যা হয়নি। সমুদ্র একবারও তাকায় না ওর পানে, তবে ওর হাতের ছোঁয়ায় হঠাৎ কোথায় জানি কম্পন ধরে। হয়তো হৃদয়, ওই অকেজ হৃদয়ে আজ হঠাৎ অনুভূতি ফুটছে যেন। মনের কোনো কোণে যেন ভালো লাগার হাতছানি দিয়ে ডাকে। সে আর চোখে একটা বার শুধু তার দিকে তাকিয়ে দেখে। আসলে মেয়েটা আয়না তো, নাকি তার ভ্রম? ও কিভাবে এলো, কেন এলো, এত পারফেক্ট টাইমে কিভাবে এলো কিছুই জিজ্ঞাসা করা হলো না। বেগুনি জামদানিতে ওকে সুন্দর লাগছে, সেটা জীবনেও বলবে না। কথার ফাঁকে সকলেই গোল হয়ে বসে। আয়নাকে সবাই গুরুত্ব বেশি দিচ্ছে। আয়নাও সবার সঙ্গে হেসে হেসে কথা বলছে, যেন ওদের সঙ্গে কতদিনের পরিচয় ওর। দেখে মনে হচ্ছে ওর কোনো দুঃখ নেই, কিন্তু সমুদ্র পারে না আনন্দ করতে। সে একপাশে চুপচাপ বসে থাকে আর একটু পরপর ওকে দেখে। কিন্তু সমস্যা হচ্ছে আজ আয়নার বুদ্ধি খুলেছে যেন। সমুদ্র যতবারই লুকিয়ে বা আড়ালে থেকে ওকে দেখার চেষ্টা করছে ততবারই আয়নার সঙ্গে চোখাচোখি হয়ে গেল। চোরও ধরা খেতে পছন্দ করে না, সেখানে সে লেজকাটা শেয়াল হয়ে বারংবার ধরা খাচ্ছে। ওর সব ফ্রেন্ডরা মিলে একটা ট্যুরের আয়োজন করতে চাচ্ছে শ্রীমঙ্গলে একটা রিসোর্টে। সমুদ্র সরে এসে রেস্টরুমের দিকে পা বাড়ায়। রেস্টরুম বলতে হইচই মুক্ত ছোট্ট একটা রুম ব্যাক স্টেজে, তবে নন এসি গুমোট রুম। একটু পরেই প্রথম ব্যাচের আহার পর্ব। এদিকটায় ভিড় নেই বললেই চলে। রেস্টরুমটাও জনমানবহীন ছিল। সে এসে প্লাস্টিকের চেয়ার টেনে বসতে 2 মিনিটের ব্যবধানে আয়না তাকে অনুসরণ করে চলে আসে। সমুদ্র তা দেখা মাত্রই বিরক্ত হয়। আয়না তার সামনে এসে দাঁড়ালো। ওর জামদানি শাড়িটা একটু নিচে নেমে গেছে বোধহয়। নিশ্চয়ই ঠিকমতো শাড়ির ভাঁজ তৈরি করতে পারেনি। ফর্সা অনাবৃত পেটের খানিকটা অংশ দেখা যাচ্ছে। সমুদ্রের বিরক্তির মাত্রা আরো বৃদ্ধি পেল। সে চোখ গরম করে আয়নার পানে তাকিয়ে বলে ওঠে, এখানে কেন আসছো? যাও স্টেজের সামনে গিয়ে দাঁড়ো। আমার কাছে কি? আপনার কাছেই তো সব। লেম কথা বাদ দাও, ওকে? সবাই মিলে শ্রীমঙ্গল যাচ্ছি, রিসোর্ট বুক করা হয়েছে। আমরা যাব না। না, যাব। আমি আমাদের নাম দিয়ে দিয়েছি, রুমও বুকিং হয়ে গেছে, কাপল রুম আমাদের জন্য। আমার কাজ আছে, অফিস আছে, আমি যাব না। ইচ্ছে হলে তুমি একাই যাও। শুক্র শনিবার আবার কিসের অফিস? সমুদ্র কথা বাড়ায় না, মুখ ঘুরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে আয়না পার্স খুলে একটা গিফট বের করে, র্যাপিং করা। আয়না ওর হাতে গুজে দেয়, এরপর বলে, খুলে দেখুন। সমুদ্র সঙ্গে সঙ্গে টান মেরে র্যাপিং পেপার ছিঁড়ে ফেলে, যেন পেপার ছেঁড়ার মাধ্যমে নিজের রাগের মাত্রা বোঝাতে চাচ্ছে ও। প্যাকেট খুলতেই দেখলো 2টো বিদেশি দামি ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট। সে চোখ বড় বড় করে তাকায়। এই প্রথম সে উপহার হিসেবে সিগারেট পেল। আয়নাকে উদ্দেশ্য করে বলে, তুমি সিগারেট কেন এনেছো? আমি রাগ করেছিলাম বলে আমার প্রিয় কিটক্যাট দিলেন, তাই ভাবলাম আপনি রাগ করেছেন, এই জন্য আপনার প্রিয় সিগারেটটাই দিই।
সমুদ্র সব রাগ কর্পূরের ন্যায় উবে যায়। এত কিউট চিন্তা করে জোস একটা গিফট দিয়েছে ও, তবে মোটেও তা আয়নাকে বুঝতে দেয় না। এত জলদি রাগ পড়ে যাওয়ার কথা আয়নাকে বলে দিলে ওর রাগের দাম কমে যায়। রাগ আর শেয়ার বাজারের মূল্য কমতে থাকলে দাম থাকে না। সে সিগারেটের প্যাকেটটা ঢুকিয়ে বলে, এখন মেকআপ করে সিগারেট কিনতে গেছো, পুরো এলাকা বসে জেনে চায়নি। দারোয়ানকে দিয়ে আনিয়েছি। সমুদ্র সোজাসুজি গেটের দিকে যেতে ধরলে আয়নার বাহু ধরে বলে, সরি তো। আচ্ছা, আপনার রাগ এখনো কমেনি? তাহলে কান ধরি, আপনি বলে উঠবসও করবো। তো প্লিজ নর্মাল হন। সমুদ্র ভ্রু কুচকে রেখে জবাব দেয়, তোমার মধ্যে এত ছেলে মানুষের ভাব কেন আজব। আয়না ওনার কথা শোনার অপেক্ষায় না থেকে কানে হাত দিতে সমুদ্র বলে ওঠে, এই এই কি করছো? কেউ দেখলে আমাকে নারী নির্যাতন মামলা জেলে ঢুকাই দিবে। কান থেকে হাত নামাও। আয়না কান থেকে হাত নামিয়ে সমুদ্রের দিকে ছুটে আসতে গেলে শাড়ির কুচির সঙ্গে স্যান্ডেলের হিলের অংশ লেগে হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যেতে নেয়। ভাগ্য সহায় ছিল, সমুদ্র সামনে দাঁড়িয়ে থাকায় ওর বুকের উপর হুমড়ি খায়। সমুদ্রের টাল সামলাতে ভারী কষ্ট হয়। পাশের দেয়ালের সঙ্গে পিঠ গিয়ে ধাক্কা খায়, লাগেও খুব, তবে প্রকাশ করে না। বেশ শক্ত করে আয়নাকে ধরে থাকে। ও আস্তে করে ধরে থাকলে টাল সামলাতে না পেরে চিৎপটাং হবেও। সমুদ্র ওর কোমর চেপে ধরে ঝাড়িমারা কণ্ঠে বলে, এইভাবে তো লাফালাফি যে করো, পড়ে গেলে কি হতো? মাচা ভেঙে হসপিটালে যাওয়া লাগতো। আয়না ওর প্রতি উত্তরে কিছু বলে না। বুকে লেপ্টে থাকে, যেমন করে কোনো বড় গাছকে আটকে মরা লতা পাতা লেপ্টে থাকে। সমুদ্রের কেমন জানি লাগে, সবটা অন্যরকম লাগে। কেমন লাগছে এর উত্তর তার চায়। সে আবেগে চোখ বুজে ফেলে। কে জানি উত্তর দেয়, শান্তি লাগছে বড়। কে দিল উত্তরটা? কারো কথা শোনা যাচ্ছে, কিন্তু ও কারো কথা শুনতে চায় না এই মুহূর্তে, শুধু অনুভব করতে চায়। আয়নার অনাবৃত আঁচলের ফাঁক গলে ওই হলদে দুধে আলতা পেটে হাত চালায়, এক প্রকার খামচে ধরে। অবিন্যস্ত হাত চঞ্চলতা বাড়ায়। দুজন এত কাছাকাছি দাঁড়িয়ে আছে যে ওর কম্পিত হওয়াও সে অনুভব করে। ওর উষ্ণ নিঃশ্বাস সবটাই তার মধ্যে অন্তরাল থেকে শিহরণী সংকেত দিচ্ছে। অসহ্য রকম আরাম লাগে। সে সমস্ত বল প্রয়োগ করে আয়নাকে নিজের বুকের সঙ্গে আরো জোরে আগলে নেয়, নিজের ভার ছেড়ে দেয় দেয়ালে। সমুদ্রের মনে হলো আয়না তার হৃৎপিণ্ডটা ঠান্ডা করে দিল। পারলে ওকে বুকের সঙ্গে পিষে নিত, একদম ব্লেন্ড করে বুকে ঢুকিয়ে নিবে। শুনছেন কি বলছি? না। সমুদ্র বেশ খানিকটা বিরক্ত হয়, তার কিছু শুনতে মন চাচ্ছে না। এভাবেই যুগ যুগ কাটিয়ে দিতে চায়, কিন্তু আয়নার এখনই কথা বলতে হবে। কথা না বললে যেন ভারতবর্ষ ধ্বংস হবে। সে একটু মাথা উঁচু করে বলে, আমার কুচি খুলে গেছে। কি খুলে গেছে? শাড়ির কুচি। শাড়ি যে কোনো সময় খুলে যাবে, প্লিজ কোনো ব্যবস্থা করেন। সমুদ্রের সঙ্গে সঙ্গে টনক নড়ে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এসব কি বলো? আয়না তখন ব্যস্ত হয়ে আঁচল ধরে নিচু হয়ে কুচি দেখছিল। সমুদ্র দ্রুত ছুটে গেট লক করে দেয়। মেয়েটার যদি কোনো দিকে খেয়াল থাকে, এই মুহূর্তে যদি কেউ ভেতরে ঢুকে পড়ে। গেট লক করে ঘুরে দাঁড়াতেই সমুদ্রে যেন হতবুদ্ধি হওয়ার উপক্রম। ছোট্ট করে দুবার ঢোক গিলল। যা সামনে দেখছে এসব দৃশ্য দেখলে যে কারো মাথা খারাপ হয়ে যাবে। ও সমস্ত কুচি খুলে পুনরায় ভাঁজ করছে। আঁচলের বালাই নেয়, নিচে গড়াগড়ি খাচ্ছে, ব্লাউজের হাতা উল্টে আছে। সমুদ্র একবার মাথা চুলগুলো হাত দিয়ে ব্রাশ করে নিল। এতে রক্ত সঞ্চারিত ঠিকঠাক মতো হয়। প্রেশার বাড়লে এমন করা লাগে, তাহলে আরাম লাগে। প্রফেসর অ্যাড্রিন এটা বলেছিল। সে এক পা দুপা এগিয়ে আসতেই আয়নার আঁচলখানা সমুদ্রের হাতে তুলে দিয়ে বলে, শাড়িটা এত ভারী, কোনোভাবে কুচি হচ্ছে না। একটু নিচু হয়ে কুচিগুলো ঠিক করে দিতে পারবেন? আমি জীবনে শাড়ি পরা দেখিনি। তাই বলে কুচি ঠিক করে দিতে পারবেন না? একদম ডাস্টবিনের মতো কথা বললেন। ঠিক করে শাড়ি পরে দিলে বলবে কাকে আগে পরাতাম শাড়ি। এসব ঝামেলা আমি নাই। আয়না মুখ ফুলিয়ে বলে, না, এসব কিছু বলবো না, প্লিজ হেল্প। সমুদ্র আবার কেউ সাহায্য চাইলে না করে না, জোর গলায় বলে, আঁচল ধরো। আর হ্যাঁ, একদম কই মাছের মতো লাফালাফি করবা না। ওর শাড়ির কুচি কোনো রকমে ভাঁজ দিয়ে সেফটি পিন মেরে দেয়। যদিও বা সুন্দর হয়নি, কিন্তু চলনসই। খুলে পড়ার অন্তত সম্ভাবনা নেই। সমুদ্র নিজেও অবাক হলো, কেমনে পারলো সে কুচি ভাঁজ করতে। শাড়ি পরানো হতেই আয়না ওর দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলে, শুনেন। সমুদ্রের হাত ছিল ওর কুচিদ্বয়ের ভাঁজে। এরপর গভীর মনোযোগ দিয়ে অনাবৃত অংশগুলো ঢেকে দেয়, তারপর শুধায়, বলো। তাকান আমার দিকে। সমুদ্র মাথা উঁচু করতেই আয়না ওর বাম গালে একটা চুমু খায়, এরপর ছেড়ে দিয়ে বলে, থ্যাঙ্কস ঠিক করে দেওয়ার জন্য। এরপর ডান গালে আবারও আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়, ছেড়ে দিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।